আমরা ট্রাইব্যুনালে এই প্রত্যেকটি আসামির ব্যক্তিগত দায় তুলে ধরেছি। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে তারা যে অপরাধ কর্মকাণ্ড করেছেন তার পাশাপাশি তাদের একটি পরিচয় তদন্তকারী সংস্থা আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি যে এই আসামিরা এই অপরাধের বাইরেও আরও কী কী করেছেন। সেখানে আমরা দেখিয়েছি যে এই আসামি নারায়ণগঞ্জের ত্রাস ছিলেন, সেখানে তিনি নানান রকম অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং নারায়ণগঞ্জের বহুল আলোচিত ত্বকী হত্যাকাণ্ডের বিষয়েও তার সম্পৃক্ততা ছিল। এগুলো আমরা ওভারঅল বলেছি, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের স্পেসিফিক অভিযোগ আমরা কেবল যেটা আপনাদেরকে পড়ে শোনালাম এটাই আনা হয়েছে। রাইফেলস ক্লাবের অস্ত্র সেটা নিয়েছে বললেন। এখানে ভিডিও, নারায়ণগঞ্জের এই মামলাটি বেসিকলি ভিডিও বেসড অ্যালিগেশন। এখানে ভিডিওতে যাদেরকে দেখা যাচ্ছে এবং ওখানকার স্থানীয় যারা জুলাই যোদ্ধা এবং আন্দোলনকারী যাদেরকে সম্পৃক্ত করে সাক্ষ্য দিয়েছে আমরা তাদের অভিযোগে এখানে এনেছি। এবং এটা আমি আপনাদেরকে আবারও বলছি যে নারায়ণগঞ্জের টোটাল যে ম্যাসাকার হয়েছে তার একটি অংশ যেটা ফতুল্লা, চাষাড়া এবং সাইনবোর্ড এলাকাতে সংঘটিত হয়েছে, সেখানে কোনো পুলিশের বিরুদ্ধেই ভিডিও ডকুমেন্টারিতে কিছু পাওয়া যায় নাই। তবে সিদ্ধিরগঞ্জ সহ আশপাশে আরও অনেক ইনভেস্টিগেশন চলছে, সেখানে পুলিশের উপস্থিতি তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদও করেছি বেশ কয়েকজন। রাইফেলস ক্লাবের অস্ত্রের কথা বললেন, সেখানে অনেক অস্ত্র নিয়ে তারা। জি, আপনারা জানেন যে বিভিন্ন জেলায় রাইফেলস ক্লাব থাকে, যেটি ওই এলাকার অস্ত্র ওখানে অনেকে জমা রাখে যাদের বৈধ অস্ত্র আছে, এবং এই অস্ত্রর ক্লাবের প্রধান সাধারণত সেই জেলার এসপি হয়ে থাকেন। কিন্তু নারায়ণগঞ্জ ছিল একমাত্র জেলা যেখানের এই রাইফেলস ক্লাবের সভাপতি ছিলেন স্বামী ওসমান সাহেবের একজন লোক, যিনি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এই রাইফেলস ক্লাবে জমাকৃত সকল অস্ত্র ব্যবহার করে ছাত্র আন্দোলনকারীদের উপরে গুলি চালিয়েছেন। সেই সভাপতিকেও এই মামলার আসামি করা হয়েছে, যেটি সাক্ষ্যতে দেখা যাচ্ছে এবং সরাসরি ভিডিওতে এই আসামিদের অস্ত্র হাতে গুলি করার ভিডিও এবং ছবি প্রসিকিউশনের কাছে আছে। একটু দেখে বলতে পারবো। ওনার নাম তানভীর আহমেদ টিটু, সভাপতি নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব। উনি সিভিলিয়ান। তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে যে গত 15 বছর জঙ্গি নাটকের মাধ্যমে যে ইসলামী মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছে, তার মধ্যে গাজীপুরের পাতারটেক, তার মধ্যে কল্যাণপুরের জাহাজবাড়ি এবং 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল, এই তদন্তগুলো একদম শেষ পর্যায়ে আছে। আমরা তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া মাত্রই ফরমাল চার্জ দাখিল করতে পারবো বলে আমরা মনে করছি। আগামীকালকে একটা আলোচিত মামলার রায় আছে, আমরা জেনেছি যে এটা কালকে বিটিভিও সরাসরি সম্প্রচার দেখাবে। এই রায়টা নিয়ে আমরা একটা আপনাদের প্রত্যাশা এই মুহূর্তে জানতে চাই। যে আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান চলা পরবর্তী এই পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম মামলা ছিল চাংখারপুলে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ, যেটি 5 আগস্ট 2024 তারিখ চাংখারপুল এলাকায় শহীদ আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা করার মাধ্যমে এই অপরাধটি সংঘটিত হয়েছিল। এই মামলায় 26 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলায় প্রসিকিউশন মনে করে যে 8 জন আসামি আছে প্রত্যেকের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। কারণ হলো যে এখানের প্রধান আসামি হলো ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সাহেব, যিনি ওয়্যারলেস মেসেজের মাধ্যমে ডিএমপির প্রত্যেকটি ইউনিটে আদেশ দিয়েছিলেন যে তার অধীনস্থ পুলিশ বাহিনী যেন সিআর অর্থাৎ চাইনিজ রাইফেল ব্যবহার করে আন্দোলনকারীদের উপরে গুলিবর্ষণ করে। এই ভিডিও এবং এই অডিও ফরেনসিক টেস্ট সহ প্রসিকিউশন জমা দিয়েছে। যে সকল পুলিশ সদস্যরা ওই দিন ওখানে দায়িত্বরত ছিল কিন্তু যারা গুলি করেনি, তারা ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দিয়ে বলেছেন যে আমাদের উপরে গুলি করার নির্দেশ ছিল, আমরা করিনি, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে, আমার পাশে উপস্থিত থেকে অমুক অমুক গুলি করেছে। আপনারা দেখেছেন যে আমরা কিছু ভিডিও ডকুমেন্ট জমা দিয়েছি। ওই ঘটনাস্থলে যারা গুলি করছেন, যারা রাইফেলে গুলি লোড করছেন, গুলি শেষ করে কখনো শুয়ে, কখনো দাঁড়িয়ে, কখনো হাঁটু গেড়ে নির্দিষ্ট টার্গেট নিয়ে নিয়ে ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি করছেন এবং এক একজন গুলিতে আহত হয়ে পড়ে যাচ্ছেন, তারপর মারা যাচ্ছেন। এই ভিডিও আমরা জমা দিয়েছি। অতএব প্রসিকিউশন, আবারও বলছি, প্রসিকিউশন মনে করে যে এই সকল আসামির বিরুদ্ধে অভিযোগ আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করছি যে ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি প্রদান করবে।
ধন্যবাদ।